আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আমাদের বইয়ের প্রত্যেকটি পেজে তুমি পেয়ে যাচ্ছ কিউআর কোড, যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি আমাদের ভিডিওতে যুক্ত হয়ে তুমি তোমার সমস্যার সমাধান করে নিতে পারবে। তার মানে বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি। বাংলাদেশে এই প্রথম তুমি বইয়ের সঙ্গে পেয়ে যাচ্ছ রোড টু মিশন 100 সাজেশন, যে সাজেশনের জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে হয়, আর ঘোরাফেরা নয়, আমরা এক বইয়ের মধ্যে সবগুলো পেয়ে যাচ্ছি। মানে এক কথায় বলতে গেলে একের ভিতর সব। সো তুমি যদি চাও এরকম একটি বই তোমার কাছে থাকুক এবং তোমার প্রিপারেশনটা 100% হোক, তাহলে তুমি দেরি না করে তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজ এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি অনলাইনে অর্ডারের মাধ্যমে বইটি তুমি সংগ্রহ করে নিতে পারো। চলো মূলত আমরা আজকে একটি সৃজনশীল সলভ করব। দেখো সৃজনশীলটাতে কি বলা আছে একটু ভালোভাবে বুঝি, এরপরে মূলত আমরা সলভ করব। দেখো এক নম্বরে বলা আছে C+2R। এখন এখানে একটা জিনিস মাথায় রাখবে, আর তো আসলে কোনো কি নয়, মৌল নয়। তাহলে আর এখানে কি বলতো, আর হচ্ছে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। যেহেতু আমাদের কার্বনের সঙ্গে দুইটা আর বিক্রিয়া করে CH2 উৎপাদন করছে, তার মানে আমাদেরকে ধরে নিতে হবে এই আরটা আসলে কে ছিল বলতো, আরটা আসলে আমাদের সালফার পরমাণু। কোন পরমাণুটা ছিল বলতো, সালফার পরমাণু। তার মানে দেখো বিক্রিয়াটা আসলে কেমন হওয়ার কথা ছিল, বিক্রিয়াটা হওয়ার কথা ছিল এইরকম 2s, বিক্রিয়া করলে আমরা কি পাবো বলতো, CH2, এইটা। ওকে, আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এখন দেখো 2 নম্বরে আরেকটা জিনিস বলা আছে, বলছে 2p মানে ফসফরাস আমরা যদি ধরি, তার সঙ্গে হচ্ছে 3 × 6, দেখো 3টা ক্লোরাইড বিক্রিয়া করে কি করছে 2PCl3। ওকে, আচ্ছা, ফসফরাস ট্রাইক্লোরাইড। এখন দেখো আমাকে ক নাম্বার প্রশ্ন বলছে প্রতীক কাকে বলে। তো এটা আমরা জানি যে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলি বলতো, প্রতীক বলি। তাহলে আমি কি বলতেছি বলতো, কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলি, প্রতীক বলি। যেমন দেখো হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রতীক কি H, তাহলে দেখো এটা একটা ইংলিশ নাম থেকে আসছে। সোডিয়াম Na, এটা আসছে একটা ল্যাটিন নাম থেকে। যেমন ন্যাট্রিয়াম, তাহলে ন্যাট্রিয়াম থেকে আসছে Na। এই তো, তাহলে এগুলোকে আমরা কি বলতেছি বলতো, প্রতীক বলতেছি। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। চলো খ নম্বর প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। বলছে ক্যালসিয়াম মৃৎক্ষার ধাতু ব্যাখ্যা করো। আমরা জানি দেখো পর্যায় সারণীতে যে 18টা গ্রুপ আছে এবং 7টা পর্যায় আছে, এই পর্যায় সারণীর মধ্যে আমরা 2 নম্বর যে গ্রুপটা আছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, মানে ম্যাগনেসিয়াম বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম, ঠিক আছে, এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে আমরা কি বলি বলতো, মৃৎক্ষার ধাতু বলি। আচ্ছা, এদেরকে মৃৎক্ষার কেন বলা হয়? মৃৎ শব্দের অর্থ হচ্ছে মাটি, অর্থাৎ যে সকল ধাতু মাটি থেকে উৎপন্ন হয় এবং পানির সাথে বিক্রিয়া করে ক্ষার প্রস্তুত করে এবং সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপাদন করে, তাদেরকে আমরা বলি হচ্ছে মৃৎক্ষার ধাতু। এখন দেখো 2 নম্বর গ্রুপের যে কোনো মৌল তুমি যদি নাও, তাহলে এরা কি বলতো, বেশিরভাগই মাটির থেকে উৎপন্ন এবং পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপাদন করে। দ্যাটস ওয়াই 2 নম্বর গ্রুপকে আমরা বলি মৃৎক্ষার ধাতু। ওকে, তাহলে এখন দেখো ক্যালসিয়াম সে একটা 2য় নম্বর গ্রুপের মৌল। ক্যালসিয়ামের সঙ্গে যদি আমরা পানির বিক্রিয়া করি, পানিতে কে থাকে বলতো, H এবং OH। যেহেতু ক্যালসিয়ামের যোজনী 2, তাহলে আমাদের এখানে পানিও নিতে হবে 2 মোল। দেখো ক্যালসিয়াম কিন্তু OH এর সঙ্গে যুক্ত হয়ে কি করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ একটা ক্ষার তৈরি করলো এবং তার সঙ্গে কি উৎপন্ন হয় বলতো, 2টা হাইড্রোজেন আছে, সো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। তাহলে দেখো এই যে বিক্রিয়াটা, দেখো ক্যালসিয়াম কিন্তু কি তৈরি করলো, ক্ষার প্রস্তুত করলো। এই যে ক্ষার প্রস্তুত করে এবং সে মাটি থেকে উৎপন্ন এবং 2 নম্বর গ্রুপের মৌল, তাই ক্যালসিয়ামকে আমরা বলি মৃৎক্ষার ধাতু। আশা করি জিনিসটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। এখন আসো গ নম্বর প্রশ্ন আমাকে বলছে উদ্দীপকের 1 নম্বরের উৎপাদন যৌগটির একটি অণুর ভর। এই জিনিসটা মাথায় রাখবা, একটি অণুর ভর নির্ণয় করতে বলছে। কয়টা অণুর ভর নির্ণয় করতে বলছে বলো তো ভাইয়া, একটি অণুর ভর নির্ণয় করতে বলছে। চলো গ নম্বর প্রশ্নটা আমরা একটু সলভ করে আসি, যে কিভাবে আসলে এটা সলভ হলো বা কিভাবে করতে হবে। তাহলে দেখো C+2R, R = H আমরা ধরে নিছি, তাই না? তাহলে চলো গ নম্বর প্রশ্নটা ছিল কেমন একটু দেখার চেষ্টা করি। তাহলে দেখো আমাদের 1 নম্বর বিক্রিয়াটা ছিল এইরকম, C+2R বিক্রিয়া করে কি পাইছি আমরা বলতো, CH2। তাহলে এটা কিভাবে আমরা পাইছি, যখন R = কি হয় বলতো, S হয়, তখন মূলত আমরা বলতে পারি এখানে বিক্রিয়াটা এমন হবে, কেমন হবে বলতো, C+2S বিক্রিয়া করে কি হচ্ছে বলতো, CH2 বিক্রিয়া করে আমরা কি পাচ্ছি এখান থেকে, CH2। এখন আমাকে প্রশ্ন কি বলছিল, যে উদ্দীপকের 1 নম্বরের উৎপাদন যৌগটির, উৎপাদন যৌগ মানে উৎপাদন যৌগ বলতে এখানে CH2 এর কথা বলা হচ্ছে, একটি অণুর ভর নির্ণয় করো। ওকে, ঠিক আছে। তার মানে আমাকে এখন কি করতে হবে বলতো, এইটার একটা অণুর ভর নির্ণয় করতে হবে। ওকে,
তো একটা জিনিস তুমি লক্ষ্য করো, এর জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেখানে হচ্ছে CS2 এর ক্ষেত্রে আণবিক ভর বের করতে হবে, এর ক্ষেত্রে। ওকে, এর ক্ষেত্রে কি করব আমরা বলতো? আণবিক ভর। তাহলে আণবিক ভর কিভাবে নির্ণয় করব? কার্বনের আণবিক ভর 12, কার্বন ছিল একটা, তাই 1 দ্বারা গুণ করব, প্লাস সালফারের আণবিক ভর কত বলতো? 16, আণবিক ভর 32, সালফারের হচ্ছে পারমাণবিক সংখ্যা 16, আণবিক ভর হচ্ছে কত বলতো? 32, এবং সালফার ছিল 2টা, তাই আমরা এখানে দেব 2। তাহলে দেখো 12 প্লাস হচ্ছে 32, তাহলে 64, তাহলে যোগ করলে কত হচ্ছে বলতো? 76। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি, এতটুকু তো আমাদের কোনো সমস্যা নাই। তাহলে দেখো আমরা একটা জিনিস পড়ে আসছি, দেখো কোনো যৌগের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে সেটা কি হয়ে যায়? 1 মোল হয়ে যায়। তার মানে দেখো 76 কে যখনই আমরা গ্রাম এককে প্রকাশ করব তখন সেটাকে আমরা কি বলতে পারবো? 1 মোল বলতে পারবো। এবং 1 মোল কোনো গ্যাসে বা 1 মোল কোনো যৌগে অণুর সংখ্যা দাঁড়ায় হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 6.023 × 10⁻23, এতটি। তার মানে দেখো আমি আবারও বলতেছি, কোন যৌগের আণবিক ভরকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি তাহলে সেটাকে আমরা বলতে পারি 1 মোল, আর 1 মোল কোন গ্যাসে অণুর সংখ্যা দাঁড়ায় 6.023 × 10⁻23। তাহলে এখন দেখো আমাকে যেহেতু ভর বের করতে বলছে, অণুর সংখ্যা আমার জানা আছে, একটা অণুর ক্ষেত্রে বের করতে বলছে, মনে রাখবা ঐকিক নিয়মের ক্ষেত্রে যার মানটা বের করতে বলে তাকে আমরা শেষে রাখি, আর যার মান দেওয়া থাকে তাকে আমরা প্রথমে রাখি। তার মানে আমরা দেখো অণুর সংখ্যা আমরা জানি, তাই এটা আমরা প্রথমে রাখবো, এবং ভর সংখ্যাটা আমাদেরকে বের করতে বলছে ভর, সো সেটাকে আমরা পরে রাখবো। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো বলতো? এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, দেখো 6.023 × 10⁻23, হ্যাঁ 6.023 × 10⁻23টি অণু বিদ্যমান, অণুর ভর, হ্যাঁ অণুর ভর কত বলতো? এর আণবিক ভর কত বের করে রাখছি? 76, সো আমরা বলতে পারি 76 গ্রাম। ওকে, এখন দেখো যদি বলা হয় তাহলে একটি অণুর ভর কত হবে? একটি অণুর ভর, তাহলে 76 ডিভাইড কত বলতো? 6.023 × 10⁻23, এত। তাহলে দেখো এত গ্রাম, তাই না? তাহলে ভাগ করে দেখি কত আসে, এখন আমাদের অ্যান্সারটা কত আসে দেখি আমরা। 76 ডিভাইডেড 6.023 ডিভাইড কত বলতো? এক্সপেনশনাল 23। তাহলে দেখো 1.26 × 10⁻22, 1.26 × 10⁻22, এত গ্রাম। তার মানে দেখো আমাদের এই যে CS2 যৌগের একটা অণুর ভর কত বলতো? 1.26 × 10⁻22 গ্রাম। আশা করি আমরা ম্যাথটা কিন্তু খুব ইজিলি বুঝতে পেরেছি। যদি বুঝে থাকি তাহলে চলো আমরা একটু ঘ নাম্বার প্রশ্নটা সলভ করে ফেলি। ঘ নাম্বার প্রশ্ন কি বলা আছে সেটা একটু লক্ষ্য করি। দেখো আমাদের ঘ নাম্বার প্রশ্নটাতে বলা আছে যে উদ্দীপকের আর মৌলটি একাধিক যোজনী প্রদর্শনে সক্ষম, বিশ্লেষণ করো। তাহলে আর মৌলটা আসলে কে ছিল বলতো? আর মৌলটা আসলে সালফার ছিল। তাহলে এখন দেখো সালফার একাধিক যে যোজনীটা প্রদর্শন করে সেটা আমরা কিভাবে সলভ করব সেটা একটু দেখার চেষ্টা করি। তাহলে দেখো বিক্রিয়া একটু করে দেখি আবারও আমরা ঘ নাম্বার তাহলে প্রশ্নটা আমরা সলভ করি। দেখো আমাদের 1 নম্বর বিক্রিয়াটা ছিল এইরকম যে কার্বনের সঙ্গে আমরা কার বিক্রিয়া করছি? 2R এর বিক্রিয়া করছি। বিক্রিয়া করে আমরা কি পাইছি? CS2। যেহেতু এখানে CS2 পাইছি তার মানে এটাকে আমরা R ইকুয়াল কি বলতে পারি বলতো? S, মানে যৌগটা আসলে কে ছিল বলতো? সালফার। তার মানে দেখো আর মৌলটি হলো সালফার। কে বলতো? সালফার। তাহলে সালফার যে পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে বা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে। ওকে, আমরা এটা ব্যাখ্যা করব, তার আগে আমি একটু কিছু কথা বলে নেই। সেটা হচ্ছে যোজনীটা কি। মনে রাখবা যোজনী মূলত কোনো একটা মৌলের হাত সংখ্যাকে বোঝানো হয়, অর্থাৎ একটি মৌল কতটি হাইড্রোজেন এবং কতটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে, এটা হচ্ছে তার যোজনী। ওকে, আশা করি বুঝতে পেরেছি। তাহলে দেখো যোজনী তাহলে কি? যোজনী হচ্ছে মূলত কোনো মৌলের হাত সংখ্যা, এবং যোজনীটা আসলে কিভাবে বের করতে হয় মনে রাখবা। অধাতুর ক্ষেত্রে যোজনী বের করার নিয়ম হচ্ছে ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে যে কয়টা অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন বিদ্যমান থাকবে তাদেরকে আমরা বলবো হচ্ছে যোজনী বা যোজ্যতা। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এখন আসো সালফারের ক্ষেত্রে আমরা পারমাণবিক সংখ্যা কিন্তু আমরা জানি সালফার কত বলতো? 16। তাহলে এক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি আমরা পাবো 1s2 2s2 এবং 2p6, 3s2 এবং 3p কত পাবো বলতো? 3p হচ্ছে 4।
এটা হচ্ছে মূলত আমাদের ইলেকট্রন বিন্যাস। সো এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, আমি 3D জিরো কিন্তু চাইলে লিখতে পারবো, কারণ আমার ইলেকট্রন নাই তাই আমি দেই নাই, বাট 3D অরবিটাল কিন্তু সম্ভব। ওকে, এখন দেখো আমরা এখান থেকে একটা জিনিস লক্ষ্য করি, এস এর অরবিটাল কয়টা। দেখো আমরা অরবিটাল নির্ণয় করি কোন সূত্রানুসারে, n+l সূত্রানুসারে, ঠিক আছে, সরি 12+1 সংখ্যক অরবিটাল নির্ণয় সূত্র হচ্ছে 12+1। তাহলে এখন তুমি লক্ষ্য করো এস এর অরবিটাল কিন্তু একটা, পি এর অরবিটাল হচ্ছে কয়টা বলো তো, 3টা। পি এর অরবিটাল কয়টা, 3টা, এবং ডি এর অরবিটাল হচ্ছে 5টা। ওকে, এটা আমরা আশা করি জানি সকলেই। তাহলে এখন তুমি লক্ষ্য করো পি এর হচ্ছে পি এক্স, পি ওয়াই এবং পি জেড। সো এগুলো না বললেও হবে, আপাতত মাথায় রাখো। এখন হুন্ডের নিয়ম অনুসারে একটি অরবিটালে ইলেকট্রন এমন অবস্থায় প্রবেশ করবে যাতে সর্বাধিক অবস্থায় কি থাকে বলতো, অযুগ্ম বা বিজোড় থাকে। ওকে, তাহলে এখন তুমি লক্ষ্য করো এখানে এসে ইলেকট্রন আছে 2টা, তাহলে এই একটা, এই যে একটা, 2টা। আবার দেখো পিতে ইলেকট্রন আছে 4টা, তাহলে প্রথমে একমুখী স্পিন আকারে যাবে এবং পরবর্তীতে আরো একটা ইলেকট্রন আছে সে বিপরীতমুখী স্পিন আকারে যাবে। এখন দেখো কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে যে কয়টা অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে তার যোজনী। তাহলে দেখো এই যে অযুগ্ম বা বিজোড় বলতে কি বোঝানো হচ্ছে, দেখো এখানে একটা একটা করে ইলেকট্রন আছে, তার মানে এরা হচ্ছে অযুগ্ম বা বিজোড়। আর বাকি যে 2টা আছে এই 2টা হচ্ছে আমাদের মুক্তজোড় ইলেকট্রন, অর্থাৎ এরা জোড়ায় জোড়ায় অবস্থান করতেছে, এদেরকে বলা হয় মুক্তজোড়। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের যোজনী দাঁড়াইলো কত বলতো, যোজনী দাঁড়াইলো 2। যোজনী কত দাঁড়াইছে বলতো, 2, কারণ 2টা অযুগ্ম ইলেকট্রন আছে। এখন কোনো কারণে যদি এই সালফার পরমাণুটাকে আমরা কি করি বলতো, হিট দিই, হিট দিলে তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো, সে কিন্তু উত্তেজিত হবে। উত্তেজিত হলে কি হবে, এই যে পি থেকে একটা ইলেকট্রন কিন্তু ডিতে চলে যাবে, অর্থাৎ তখন আমাদের ইলেকট্রন বিন্যাসটা দাঁড়াবে এরকম 1s2 2s2 এবং 2p6, সেই সঙ্গে হচ্ছে 3s2 3p3, আগে ছিল 4 এখন হবে 3, কারণ কি একটা ইলেকট্রন কিন্তু 3d তে চলে যাবে, কারণ ডি অরবিটাল কি আছে, ফাঁকা আছে। তাহলে এখন তুমি লক্ষ্য করো এখানে আমাদের অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন কয়টা হয়ে গেল। এখন তুমি লক্ষ্য করো, দেখো এখানে এস এর অরবিটাল সেম একটা অরবিটাল, এখানে পি এর অরবিটাল সেম 3টা অরবিটাল, এবং এখানে ডি এর অরবিটালও কিন্তু সেম 5টা অরবিটাল। তাহলে এখন তুমি লক্ষ্য করো তো দেখো কয়টা করে ইলেকট্রন গেল। তাহলে এস ইলেকট্রন আছে কয়টা, 2টা, সো তুমি এই যে একটা দাও, এই একটা। পিতে ইলেকট্রন আছে 3টা, তাহলে একটা একটা করে ইলেকট্রন দাও, এবং ডিতে ইলেকট্রন আছে একটা। এখন তুমি লক্ষ্য করো তো এখানে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন কয়টা, এই যে 4টা, দেখো অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন, আর এটা হচ্ছে আমাদের মুক্তজোড় ইলেকট্রন। তার মানে দেখো এখানে কিন্তু এখন যোজনী হয়ে গেল কত বলতো, যোজনী হয়ে গেল 4। এখানে এখন যোজনী কত, 4। এখন এই সালফার পরমাণুকে যদি আমরা আরো একবার হিট দিই, দেখো এই সালফার পরমাণুকে যদি আমরা কি করি, আরো একবার হিট দেই, অর্থাৎ 2টা স্টার দিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে আমরা কত পাবো বলতো, কি পাবো, এই যে এস থেকে একটা ইলেকট্রন তখন কোথায় যাবে বলতো, ডিতে চলে যাবে। তাহলে সেক্ষেত্রে তুমি লক্ষ্য করো ইলেকট্রন বিন্যাসটা কেমন দাঁড়াবে, 1s2 2s2 2p6, এবং তার সঙ্গে 3s1 হয়ে যাবে তখন, এবং 3pও কত হয়ে যাবে বলতো, 3, এবং 3d হবে 2। এই যে দেখো এখন, তাহলে এখন তুমি লক্ষ্য করো তো এস এর অরবিটাল কয়টা, এখন হচ্ছে এস এর অরবিটাল একটা, পি এর অরবিটাল 3টা, এবং ডি এর অরবিটাল কয়টা বলতো, ডি এর অরবিটাল হচ্ছে 5টা। ওকে, তাহলে এখন তুমি লক্ষ্য করো ইলেকট্রন কয়টা করে আছে, এস এ একটা ইলেকট্রন, পি তে 3টা ইলেকট্রন, এবং ডি তে কয়টা ইলেকট্রন বলতো, 2টা। এই যে এখন দেখো এখন কিন্তু শেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন আছে সবগুলোই কিন্তু অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন। তার মানে এখন বিজোড় ইলেকট্রন আছে 6টা, সো যোজনী হচ্ছে এখন আমাদের 6। যোজনী কত বলতো, যোজনী হচ্ছে 6। তার মানে দেখো সালফারের যোজনী আমরা পাইলাম 2, সালফারের যোজনী আমরা পাইলাম 4, সালফারের যোজনী আমরা পাইলাম 6। তার মানে আমরা বুঝতেই পারতেছি যেহেতু সে একাধিক জারণ মান প্রদর্শন করতেছে, তাই আমরা বলতে পারি উদ্দীপকে উল্লেখিত 1 নম্বরের বিক্রিয়া 1-এর যে আর যৌগটা অর্থাৎ সালফার, এই সালফারের ক্ষেত্রে পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। তাহলে দেখো তুমি কিন্তু আমাদের কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি আমাদের সমাধান দেখে তুমি খুব ইজিলি বুঝতে পারলে যে কিভাবে প্রশ্নটা সলভ করা হয়েছে। তাহলে দেখো এর জন্য তোমাকে বাইরে কোথাও যেতে হলো না, এবং নিজে থেকেই তুমি কিন্তু ঘরে বসে খুব ইজিলি 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে তুমি কিন্তু তোমার প্রিপারেশনটা খুব গুছিয়ে নিতে পারলে। তাই এরকম একটা বই তোমার কাছে রাখা অবশ্যই আবশ্যক, এবং সেই সঙ্গে পেয়ে যাচ্ছ রোড টু মিশন 100 সাজেশন। তাই দেরি না করে তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজ এডুকেশনের অনলাইন পেজ থেকে তুমি সরাসরি বইটিকে সংগ্রহ করে ফেলো। দেখা হবে নেক্সট পর্বে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবসময় টেকনিক ইজ এডুকেশনের সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।